ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার আগে তারা সবসময় গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলেন, তারা জবাবদিহিতার কথা বলেন, তারা নানা রকম সংস্কারের কথা বলেন। কিন্তু ক্ষমতায় আসার পর আমরা দেখি যে তারা ক্রমশই কর্তৃত্ববাদী হয়ে ওঠেন। কেন তাদের এই কর্তৃত্ববাদী হয়ে ওঠার প্রবণতাটা হয়? মাহফুজ, আসিফ এবং নাহিদরা যখন উপদেষ্টা হয় তখন তাদের কাছে আমি প্রায় প্রশ্ন করতাম যে তোমরা তো এখন রাষ্ট্র ক্ষমতায়, তোমাদের তো এত কর্তৃত্ব কম। আমার মনে আছে প্রফেসর ইউনূসের যে সমস্ত মৌলিক সমালোচনা আমরা করেছি তার মধ্যে আমি বেশি করেছি, সেটা হচ্ছে স্যার আপনার তো কর্তৃত্ব নাই, পুলিশ আপনার কথা শুনে না, সেনাবাহিনী আপনার কথা শুনে না। ওনাকে আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে অন্তত সেনাবাহিনীকে যদি আপনার কথায় কর্তৃত্ব আপনি আনতে না পারেন তাহলে আপনি কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারবেন না। এবং আমরা দেখেছি যে প্রফেসর ইউনূস এই জায়গায় তার পরিপূর্ণ কর্তৃত্ব স্থাপন করতে পারেন নাই। এখন এখানেই তো কনফ্লিক্ট যে আমরা একদিকে যখন শাসককে কর্তৃত্বহীন দেখি তখন দেখি রাষ্ট্র ব্যবস্থাপনা দুর্বল, আবার শাসক যখন কর্তৃত্বওয়ালা হয়ে ওঠেন তখন সেখানে গণতান্ত্রিক সংকট তৈরি হয়। এই জন্যই পুরো আমূল রাষ্ট্র ব্যবস্থাকে, রাষ্ট্র কাঠামোকে যদি সংস্কার করা না যায় তাহলে একটা সনদ তৈরি করে শত শত মানুষের জীবনের বিনিময়ে জীবন দিয়ে আমরা কি আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো কিনা, রাষ্ট্রের মৌলিক সংস্কার নিশ্চিত করতে পারবো কিনা, সেই প্রশ্নটা আজকে মৌলিক আকারে দেখা দিয়েছে। একটি দল যখন ক্ষমতায় আসে, আমরা দেখেছি শেখ মুজিবুর রহমানের শাসনকালকে, যিনি আপাদমস্তক গণতান্ত্রিক সংগ্রামী ছিলেন, ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে চরম স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছিল। একই অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধেও, এবং শেখ হাসিনা, এরশাদ এবং জিয়াউর রহমানের শাসনকালে বা খালেদা জিয়ার শাসনকালেও আমরা কম বেশি তাদের বিরুদ্ধেও আন্দোলন করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে হিটলারকে নিয়ে গবেষণা হয়েছিল যে হিটলারের মতো একজন একটা পপুলার শাসক, গণতান্ত্রিকভাবে নির্বাচিত শাসক, বা আমরা আরো যদি দেখি আজকে রাশিয়ার পুতিনকেও যদি আমরা দেখি নির্বাচিত শাসক, তারা কিভাবে স্বৈরাচারী হলেন, কি কারণে হলেন? হিটলারের কথা বলা হয় যে তার সময়কালে আর্থিক সংকটের কারণে রাষ্ট্র যখন ফেল করে তখন সে অজনপ্রিয় হয়ে পড়ে, আর অজনপ্রিয় হয়ে পড়লেই তখন শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তাকে স্বৈরতন্ত্রী হতে হয়, ক্ষমতা প্রয়োগ করতে হয়, গণতন্ত্রের মূলে কুঠারাঘাত করতে হয়, এবং সেটা তিনি করেছেন। তাহলে আজকে যে বিএনপি 2 মাসে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি যে তারা তাদের অতীত ভুলে যাচ্ছে, যে আমার কাছে দুটো ডকুমেন্টস আছে, একটা হচ্ছে আমাদের জুলাই সনদ, আর একটা হচ্ছে এই যে বিএনপির নির্বাচনী ইশতেহার। আমি মনে করি আমরা যারা এখন রাজনীতি করছি এই দুটো জিনিস এখন সার্বক্ষণিক আমাদের সাথে থাকা দরকার। কারণ বিএনপি যে বলছে তারা সংস্কার না, তারা সংশোধন করতে চায়, অথচ বিএনপির এই ইশতেহারের মধ্যে পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, অক্ষরে অক্ষরে সংস্কারের কথা বলা আছে। সুতরাং এই বয়ানগুলো, এই কথাগুলো আমাদেরকে সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে যাতে বিএনপি স্বৈরতন্ত্রী হয়ে উঠতে না পারে, বা স্বৈরতন্ত্রী হওয়ার তার যে প্রবণতা সেটা আমরা তুলে ধরতে পারি। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই যে ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং, বা যেটাকে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন যে গণতান্ত্রিক পশ্চাদপসরণ, এটা গণতান্ত্রিক দল ধীরে ধীরে সে কিভাবে স্বৈরতন্ত্রী হয়ে ওঠে, এটা থেকে আমরা কিভাবে রুখব,
এবং বিএনপিকে আমরা কিভাবে থামাবো। আমরা শুধু বিএনপির সমালোচনা করেই তাকে থামাতে পারবো না, আমাদের সংকটের মৌলিক জায়গায় যেতে হবে। যেমন আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে খুব চোখ বন্ধ করেই বলতে পারি, অবধারিতভাবে আগামী 3 বছরের মধ্যে বিএনপি স্বৈরতান্ত্রিক হয়ে উঠবে। না, এটা খুব খুশির খবর না, তালি দেওয়ার মতো খবর না। কারণ বিএনপি যদি স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে তাহলে মঞ্চে আপনারা যাদেরকে আজকে দেখতে পাচ্ছেন তাদেরকে জেলখানায় দেখবেন, এবং ইনক্লুডিং আপনাদের অনেককেও আমি চিনি যে তাদের স্থান হয়তো জেলখানায় হবে, অথবা কপাল ভালো থাকলে গুমও হয়ে যেতে পারে। সুতরাং বিএনপি স্বৈরতন্ত্রী হলে, কপাল ভালো হলে গুম হবেন কেন বলছি, কারণ আপনি গুম হলে আপনার স্ত্রী আবার এমপি হইতে পারে পরের বছর, বা আপনার ভাই বা আপনার সন্তান পরবর্তী পার্লামেন্টের মেম্বারও হয়ে যেতে পারে। আমাদের প্রাইসটা এত সস্তা যে আমার স্বামী গুম হয়ে গেলে আমি যদি একটু এমপি হতে পারি তাতে আমার যথেষ্ট প্রাপ্তি পরিপূর্ণ হয়। কেন হবে বলছি, বিএনপির যে অর্থনৈতিক পলিসিতে বিএনপি হাঁটছে, দেখেন আমরা প্রায় 30 লক্ষ কোটি টাকার একটা ঋণ এভারে জর্জরিত জাতি। ইতিমধ্যে 41,000 কোটি টাকার বেশি ঋণ হয়েছে। আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো অসুবিধা নাই, মাঝে মাঝে উত্তাপ থাকা ভালো। আমাদের এই যে অর্থনৈতিক ব্যবস্থাপনার জায়গায় এই যে দ্রব্যমূল্য বাড়ার একটা আশঙ্কা এখন তৈরি হয়েছে এবং দ্রব্যমূল্য বাড়বে, বিদ্যুতের সংকট, ঘাটতি হবে, লোডশেডিং হবে, শিক্ষা প্রতিষ্ঠানে মিসম্যানেজমেন্টের কারণে আরো সন্ত্রাসের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। বিএনপির দলীয়করণের যে পথে বিএনপি হাঁটা শুরু করেছে, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দলের মধ্যে অন্তঃকন্দল, মারামারি, গন্ডগোল, একে অপরের প্রতি হিংসাত্মক মনোভাব, এগুলো তৈরি হলে 2 বছরের মাথায়, এখন তো মাত্র 2 মাস গেল, আরো 58 মাস বাকি আছে, আরো অন্তত 8-10 মাস পেরোলে মানুষ হিসাব করবে। প্রথমে হিসাব করবে যে ডক্টর ইউনূসের রেজিমের সাথে বিএনপির রেজিমের পার্থক্য কি। এরপরে হিসাব করবে শেখ হাসিনার রেজিমের সাথে এই বিএনপির রেজিমের পার্থক্য কি। এখনকার ছেলেপেলেরা, এখনকার জেনারেশন খুব প্রাজ্ঞ, তারা কিন্তু ডাটা হাজির করবে। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে এই জায়গা থেকে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের করণীয় কি। 1990 সালে 3 জোটের যে রূপরেখা ছিল, সেখানে কয়েকটি বিষয় আমাদের সামনে ছিল। একটি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, একটি ছিল বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, আর একটি ছিল গণমাধ্যমের স্বাধীনতা বা বাক স্বাধীনতা, এর স্বাধীনতা নিশ্চিত করা। আমরা ইমিডিয়েটলি 90-এর গণঅভ্যুত্থানের পর একটা জিনিস পেয়েছিলাম, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কারণে 3-3টে নির্বাচন পেয়েছি আমরা অপেক্ষাকৃত ভালো, এবং চতুর্থ নির্বাচনে গিয়ে এটা আবার সেই একদলীয় নির্বাচন ব্যবস্থায় পর্যবসিত হয়েছে। আর বিচার বিভাগ এবং মিডিয়ার স্বাধীনতা, সেটা তো আমরা দেখলাম কিভাবে মিডিয়া স্বৈরাচারের বা ফ্যাসিবাদের প্রধান টুলসে পরিণত হয়েছিল। আপনি দেখেন গত 2 মাসে আমরা নানা রকমের ইন্ডিকেশন দেখতে পাচ্ছি যে মিডিয়ার লোকদের টকশোতে গেলে দেখবেন হোস্টরা এখন মনে হয় যেন কম বেশি প্রো বিএনপি টকশো হোস্ট নানাভাবে কনভার্টেড হচ্ছে। একদম সিমটম পরিষ্কার। আমাদেরকে টকশোতে গিয়ে 2 জনের মোকাবেলা করতে হয়, বা যদি গেস্ট 3 জন থাকে কোথাও কোথাও 3 জনের মোকাবেলা করতে হয়। তো মানে বিশেষটা হচ্ছে অ্যাজ ইট ইজ আমরা পেছনের দিকে হাঁটছি। আমি একটু মধ্যপন্থী মানুষ, বিপ্লবী হতে পারি না এই জন্য, কারণ একসময় বিপ্লবী ছিলাম। আমি দেখলাম যে বিপ্লবী হলে একটা ক্ষতি হয়,
বিপ্লবীরা খুব জনপ্রিয় হয়, তো যখনই তার হাতে ক্ষমতা আসে সে দ্রুত অজনপ্রিয় হয়ে যায়, কারণ তার যে বিপ্লবের যে মানে কমিটমেন্ট সেটা সে আসলে ক্ষমতায় গেলে রক্ষা করতে পারে না। সেজন্য আমি দেখলাম যে মধ্যপন্থী থাকা ভালো, বেশি পপুলারও হওয়া যায় না, আবার ক্ষমতা আসলে মানে নির্বাসিত হওয়ার সুযোগটাও থ্রেটটাও একটু কম থাকে। আমরা যেটা বলছি চূড়ান্তভাবে সেটা হচ্ছে আমরা একটা গণসংগ্রাম এবং ফাইনালি আমাদেরকে একটা বিপ্লবের পরিকল্পনা করতে হবে। আপনারা হয়তো বলছেন আপনি বিপ্লবী না, আবার বিপ্লবের কথা কেন বলছেন? এই বিপ্লবটা হবে এক ধরনের সামাজিক বিপ্লব, যেটা কিছুটা হিংসার রূপের পরিবর্তে এক ধরনের, এবারে আমরা যে ব্যর্থতাটা আমাদের আছে সেটা হচ্ছে আমরা স্পষ্টভাবে অনেক কিছু আগে ক্লিয়ার করতে পারি নাই, কমিটমেন্টটা নিতে পারি নাই। আমার একটা ইউটোপিয়ান ড্রিম হচ্ছে এরকম যে আমরা একটা সরকারি গঠন করব এবং সেটা হবে 3000 লোকের সরকার, যেখানে প্রত্যেকটা উপজেলা এবং ইউনিয়নে প্রশাসকের কথা থাকবে, প্রত্যেকে 5 বছরের জন্য দায়িত্ব পালন করবে। এরকম একটা বিগ সাইজের পজিশন আমরা আগে ঠিক করব এবং আমরা কিছু কমিটমেন্টের ব্যাপারে জনমত আগে তৈরি করব এবং এইটাই হবে বিপ্লবের রূপরেখা। যে আগামী যে বিপ্লবটা হবে, জনগণ রাজপথে নেমে আসবে, স্বৈরতান্ত্রিক সরকারকে আমরা অপসারণ করব। এই হচ্ছে আমাদের কমিটমেন্ট, এই হচ্ছে আমাদের সেট আপ। এই কাজগুলো আমরা করব, এটার আগেই আমরা জনগণের সমর্থন নেব। এটার মধ্য দিয়েই আলটিমেটলি গণতান্ত্রিক রাষ্ট্রের রূপান্তর, আমাদের জুলাইয়ের যে স্বপ্ন তার বাস্তবায়ন, এবং এটাই হবে আগামী দিনের গণভোটের ভিত্তি। অতীতের গণভোট আগামী দিনের গণভোটকে আমাদের বিজয়ের পতাকায় রূপান্তরিত করবে, এটাই আমাদের স্বপ্ন হওয়া উচিত। সবাইকে ধন্যবাদ।